এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বালির মরুভূমি। যদি আপনাকে এর মাঝখানের এই পয়েন্টটায় ছেড়ে দেওয়া হয় আর আপনি যদি এই পয়েন্ট থেকে অন্য পয়েন্টে বের হতে চান, তাহলে প্রত্যেক দিন হাঁটার পরেও আপনার 2 মাস সময় লাগবে। কিন্তু যদি আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে চান, তাহলে এখান থেকে বেরোনোর জন্য আপনাকে কমপক্ষে 5 মাস সময় লাগবে। তবে এলাকাটা এতটাই বিপজ্জনক যে আপনি খুব বেশি হলে 2 থেকে 3 দিন বেঁচে থাকতে পারবেন। এখানে দাঁড়িয়ে আপনি যেদিকে তাকান না কেন, চারিদিকে শুধু বালি আর বালি দেখতে পাবেন। কোনো সাহায্যকারী, কোনো যানবাহন, কোনো প্রাণী, এমনকি ইন্টারনেট পরিষেবা কিছুই আপনি দেখতে পাবেন না। আচ্ছা, এত কিছু জানার পরে আপনারা কি এই জায়গায় যেতে চাইবেন? আমি নিশ্চিত আপনারা যেতে চাইবেন না। আপনাদের সবার উত্তর হবে বিগ নো। তো আপনারা অবাক হবেন যে এত কিছুর পরেও এই এলাকায় প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষ বসবাস করে। তাদের কাছে বালুকাময় মরুভূমিটা শস্য শ্যামলা মাঠের মতোই। যেখানে আমরা 1 থেকে 2 দিনও থাকতে পারবো না, সেখানে তারা সারা জীবনটাই আরামে কাটিয়ে দেয়। কিভাবে তারা জলসংকট এবং অন্যান্য হাজারো সমস্যা সত্ত্বেও এই নির্জন এলাকায় জীবনযাপন করে? এখানকার বিপজ্জনক জীবজন্তুর হাত থেকে নিজেদেরকে বা কীভাবে সুরক্ষিত রাখে? যদিও এলাকাটাতে জলসংকট একটা বড় সমস্যা, কিন্তু আপনারা কি জানেন সাহারা মরুভূমির তলায় একটা বড় জলভাণ্ডার রয়েছে? কিন্তু কেন সেই জল বের করা যায় না? কখনো ভেবে দেখেছেন ভারতের থেকে 3 গুণ বড় এলাকাটা, যেখানে একসময় বিশাল বড় একটা জলাশয় ছিল, জঙ্গল ছিল, সেটা কিভাবে আজ মরুভূমিতে পরিণত হয়ে গেল? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তাহলে চলুন শুরু করা যাক। সাহারা মরুভূমিটা প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটা এতটাই বড় যে ভারতের মতো 3টে দেশ এর ভিতরে ঢুকে যাবে। এত বড় হয় এলাকাটা প্রায় 11টা দেশের মধ্যে ছড়িয়ে আছে। এই দেশগুলো হলো আলজেরিয়া, চাঁদ, মালি, মরিটানিয়া, নাইজার, ইজিপ্ট, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিসিয়া এবং ওয়েস্টার্ন সাহারা। বালি এবং পাহাড় হওয়ার কারণে শুধুমাত্র কয়েকটা দেশের কাছে সুরক্ষিত বর্ডার উপস্থিত আছে, নয়তো এলাকায় বর্ডারের তেমন কোনো অস্তিত্ব দেখা যায় না। যদি আপনি এখানে যান, তাহলে কবে এবং কখন যে অন্য দেশের বর্ডার পাড়িয়ে যাবেন সেটা আপনি নিজেও টের পাবেন না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে সাহারা মরুভূমি হাজার হাজার বছর আগে একটা শস্য শ্যামলা এলাকায় ছিল। এখানে ঘাস, মাঠ, জলাশয় ইত্যাদি সব কিছুই উপস্থিত ছিল। হাতি, বাঘ, জলহস্তির মতো প্রাণীরা এখানে ঘুরে বেড়াতো। মানুষ চাষবাস করত। জায়গায় জায়গায় নদী এবং জলাশয়ের প্রান্তে বিভিন্ন গ্রামও ছিল। সেই সময় একে গ্রিন সাহারা এবং আফ্রিকান হিউমিড পিরিয়ড বলা হতো। তারপরে শস্য শ্যামলা এলাকাটা একসময় পৃথিবীর কারণে মরুভূমিতে পরিণত হয়। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে পৃথিবীর অক্ষীয় ঢাল প্রত্যেক 20,000 বছরে কিছুটা করে পরিবর্তন হয়। ফলস্বরূপ পৃথিবীপৃষ্ঠে বর্ষা ঋতু পাল্টে যায়। যখন বর্ষা সাহারা মরুভূমির দিকে যেত, তখন সেখানে বৃষ্টি হতো। প্রায় চারিদিকে প্রকৃতির সবুজতা বজায় ছিল। তবে আনুমানিক 5,000 থেকে 6,000 বছর আগে বর্ষা দক্ষিণ দিকে সরে যায় আর সাহারা মরুভূমিতে বর্ষার আগমন বন্ধ হয়ে যায়। তারপরে ধীরে ধীরে জলাশয় শুকিয়ে যায়, সবুজ বনাঞ্চল শুকিয়ে যায় এবং মরুভূমির বিস্তার ঘটে। বৃষ্টি না হওয়ার কারণে মাটিতে উপস্থিত ঘাস এবং গাছপালা শুকিয়ে যায়, যার ফলে মাটির আর্দ্রতা শুকিয়ে যায়। গাছপালা না থাকার কারণে বাতাসের তীব্রতা বেড়ে যায় এবং এলাকায় মরুকরণ শুরু হয়, অর্থাৎ ক্রমশ বালির পরিমাণ বাড়তে থাকে। এই প্রক্রিয়াটা হাজার হাজার বছর ধরে চলে। তারপর ধীরে ধীরে সম্পূর্ণ এলাকাটা বালির সমুদ্রে পরিণত হয়। সাহারার সম্পূর্ণ এলাকায় আপনারা বালির পাশাপাশি পাথরকণা, অনুর্বর মাঠ, শুকিয়ে যাওয়া লবণাক্ত জলাশয় ইত্যাদি দেখতে পাবেন। সাহারা মরুভূমি সমস্ত দিক দিয়ে বিপজ্জনক, তবে তার মধ্যে কিছু কিছু জায়গায় এতটাও বিপজ্জনক যে এখানে যাওয়া মানে কোনো বড় বিপদকে আমন্ত্রণ জানানো। যেমন টেনেরি ডেজার্ট। এই অংশটা নাইজার এবং তার আশেপাশের অংশে ছড়িয়ে আছে। এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্জন এলাকা। এখানে 1000 কিলোমিটার পর্যন্ত জল, মানুষ, গাছপালা কিছুই নেই। চারিদিকে শুধু বালি আর বালি। এখানে একবার আটকে গেলে জলের অভাবে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু অবধারিত, কারণ এখানকার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি থাকে। এই এলাকায় একটা সময় একটা গাছ ছিল, যাকে পৃথিবীর সবচেয়ে একাকী গাছ বলা হতো। এই গাছটাকে বলা হতো ট্রি অফ টেনেরে। তারপরে একজন মদ্যপ ড্রাইভার এখানে আসে এবং গাছটাকে ভেঙে ফেলে। এরপরে আসে বিলমা অ্যান্ড ফ্যাচি ট্রেইল। বন্ধুরা, এই রাস্তাটা নাইজার এলাকার মধ্যে আছে। এই এলাকাটা ডাকাত, লুটেরা এবং অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এখানে অস্ত্র এবং মাদকদ্রব্যের চোরাচালান হয়, তাই এখানে যাওয়া প্রাণঘাতী প্রমাণ হতে পারে। এরপরে আসে তিবেস্তি মাউন্টেন। এটা হলো সাহারা মরুভূমির সবচেয়ে উঁচু এলাকা। এখানকার আগ্নেয়গিরি এবং উঁচু নিচু রাস্তা অত্যন্ত বিপজ্জনক। এই এলাকাটাও চোর ডাকাতদের আস্তানা বলে মনে করা হয়।
তাই কেউ যদি একবার বিপদে পড়ে যায় এখানে, তাহলে তাকে উদ্ধার করা অসম্ভব। এরপরে আসে লিবিয়ান ডেজার্ট। এই এলাকাটাও চোর ডাকাত এবং অস্ত্র চোরাচালানের জন্য পরিচিত। এখানকার অনেক জায়গায় মাইন্ড ফিল্ড ছড়িয়ে আছে, যেটা লিবিয়ার পুরানো যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, যেগুলো একইভাবে এখনও পর্যন্ত সেখানে আছে। যদিও সাহারা মরুভূমিতে একাধিক উপজাতি বাস করে, তবে তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তুয়ারেগ উপজাতি, যাদেরকে ব্লু পিপল অব দ্য সাহারা বলা হয়, কারণ তারা নীল রঙের পোশাক পরে। এরা হলো মরুভূমির ব্যবসায়ী, যারা উটেদের সঙ্গে লবণ, কাপড়, মশলা ইত্যাদি বিক্রির উদ্দেশ্যে ঘুরে বেড়ায়। এখানে পুরুষরা মুখ ঢেকে রাখে, অন্যদিকে মহিলারা বেশিরভাগ সময় মুখ অনাবৃত রাখে। সাহারা মরুভূমির নিচে একটা বিশাল বড় জলের ভাণ্ডার আছে, যা নুবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার সিস্টেম নামে পরিচিত। এটা হলো একটা আন্ডারগ্রাউন্ড লেক, যেটা 1000 বছরের থেকেও বেশি প্রাচীন। মাটির নিচে অবস্থিত এই জলস্রোত, যা লিবিয়া, ইজিপ্ট, চাঁদ এবং সুদানের নিচে প্রায় 2 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বিজ্ঞানীদের মতে এই ভূগর্ভে এতটাই জল আছে যে তা সম্পূর্ণ পৃথিবীকে 200 বছর ধরে পানীয় জলে সরবরাহ করতে পারবে। তবে সমস্যাটা হলো এই জলটা অনেকটা গভীরে আছে, যেটা বের করা অনেক ব্যয়বহুল এবং কঠিন একটা কাজ। বন্ধুরা, আমি জানি যে সাহারা মরুভূমির নাম শোনা মাত্রই আপনাদের মনে হয় যে এই জায়গাটা অত্যন্ত গরম এবং জলশূন্য একটা জায়গা। তবে আপনারা কি জানেন, দিনের বেলা এখানে অসম্ভব গরম থাকলেও রাতে এলাকাটা অনেকটাই ঠান্ডা থাকে। আসলে বালির অন্যতম বৈশিষ্ট্য হলো বালি সূর্যরশ্মিকে তাড়াতাড়ি শোষণ করে, অর্থাৎ সূর্যরশ্মি পড়া মাত্রই বালি উত্তপ্ত হয়ে ওঠে। তবে বালি বেশিক্ষণ তাপটাকে ধরে রাখতে পারে না, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে শুরু করে। সারা মরুভূমিতে যদি কারোর কোনো অসুখ হয় অথবা কাউকে যদি কোনো বিষাক্ত প্রাণী কামড় দেয়, তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনাই খুবই ক্ষীণ, কারণ সেখানে হাসপাতাল অনেকটাই দূরে, যেখানে নিয়ে যাওয়ার আগেই রোগীর মৃত্যু ঘটে। বন্ধুরা, এটা বিস্ময়কর হলেও সত্যি যে সেখানে অতিরিক্ত গরমের মধ্যেও কিছু কিছু প্রাণী দেখা যায়, যেমন ডেথ স্টকার স্করপিয়ন। 4 ইঞ্চি সাইজের ছোট্ট এই রাক্ষসী প্রাণীটা যতটা ভয়ানক দেখতে, বাস্তবে ততটাই বিপজ্জনক। এর একটা হুল আপনার শরীরে এমন বিষ ছড়িয়ে দিতে পারে যে সেটি শিরায় আগুন লাগার মতো পরিস্থিতি তৈরি করে দেবে। আপনার হার্টবিট ফাস্ট হয়ে যাবে, আপনার শরীর কাঁপতে থাকবে, দ্রুত চিকিৎসা না পেলে আপনি কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবেন। এরপর আসে স্যান্ড ভাইপার। এটা হলো ভাইপার সাপের এমন একটা প্রজাতি যারা বালির মধ্যে লুকিয়ে থাকে এবং সুযোগ পেলে শিকারীর উপর হামলা করে। বালির মধ্যে এদের স্পিড এতটাই বেশি হয় যে আপনি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেলেও এরা আপনার কিছু ধাওয়া করতে ক্লান্ত হবে না। সাহারা মরুভূমিতে যখন রাতের বেলায় চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করে, তখন দূর থেকে হঠাৎ করে একটা অদ্ভুত হাসির আওয়াজ শোনা যায়। এই আওয়াজটা কার জানেন? এক চতুর শিকারী হায়নার। এরা প্রথমে আপনার পিছনে লুকিয়ে পরে সুযোগ বুঝে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। এরপরে আসে ডেজার্ট টার্টেল। সাহারা মরুভূমির অত্যাধিক উত্তাপ এবং জলের অভাবের মধ্যেও এই প্রজাতির কচ্ছপ দিব্যি বেঁচে থাকে। গরমের হাত থেকে বেঁচে থাকার জন্য দিনের বেলায় তারা ছায়াতে এবং মাটির নিচে গর্তে বসবাস করে। এরা মাসের পর মাস জল ছাড়া বেঁচে থাকতে পারে। পরে যখন তারা জল পায় তখন ইচ্ছা মতো জল পান করে নেয় আর শরীরের মধ্যে সেই জলটা জমা করেও নেয়। সাহারা মরুভূমিতে তৈরি হওয়া ঝড়কে হাবুব বলা হয়। এটা এতটাই তীব্র হয় যে কয়েক মিনিটের মধ্যেই সম্পূর্ণ আকাশ ধুলোয় এবং বালিতে ঢেকে যায়। সাহারা মরুভূমিতে অনেক দুর্লভ উল্কাপিণ্ড পাওয়া গেছে, যেগুলোর সাহায্যে পৃথিবী এবং মহাকাশের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায়। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সে ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।